শুভ সন্ধ্যা। বিস্তার সাহিত্য চক্র আয়োজিত সাপ্তাহিক অন্তর্জাল সাহিত্যালাপের আসর পাণ্ডুলিপি করে আয়োজনের 10ম পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের অতিথি এমন একজন মানুষ যিনি প্রকৃত অর্থেই অত্যন্ত নিভৃতচারী, প্রচার বিমুখ একজন মানুষ। যদিও আমার ব্যক্তিগত বিবেচনায় আমাদের সাহিত্য জগতে, আমাদের শিল্পের অঙ্গনে, আমাদের সমাজ গঠনে এই মানুষটির ভূমিকা অপরিসীম। মূলত এদের হাত দিয়েই বাংলাদেশের যে একটা স্বাধীনতাকামী জাতীয়তাবাদী সাংস্কৃতিক চেতনার উন্মেষ হয়েছিল, সেটা তাদের হাত দিয়েই হয়েছিল, এবং তাদের হাত দিয়েই স্বাধীনতোত্তর বাংলাদেশে সেটা একটা শক্ত ভিত্তি পেয়েছিল। তারই একজন অগ্রণী কাণ্ডারী, যিনি গত 50 বছর ধরে নীরবে এবং নিরলসভাবে আমাদের শিল্পের, সাহিত্যের, সমাজের সেবা করে যাচ্ছেন, তিনি আবুল হাসনাত। আবুল হাসনাত কবি, মূলত কবি, কিন্তু আমি জানি এই উচ্চারণে আপনারা খানিকটা বিস্মিতই হবেন, কারণ এই নামে কোনো কবির কথা সম্ভবত আপনার জানা নেই। আবুল হাসনাত কবিতা লেখেন আরেকটি নামে, মাহমুদ আল জামান। এই নামেই তিনি কবিতা লেখেন এবং এই নামেই তিনি শিশু সাহিত্য, কিশোর উপন্যাস রচনা করে থাকেন। আর স্বনামে তিনি প্রাবন্ধিক সাহিত্য, সমাজ নিয়ে প্রবন্ধ রচনা করেন। বিশেষ করে চিত্র সমালোচক হিসেবে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশে যে হাতে গোনা যে কজন চিত্র সমালোচক রয়েছে তার মধ্যে তিনি অন্যতম পথিকৃৎ স্থানীয়। এছাড়া চিত্রকলা বিষয়ক তার গ্রন্থ রয়েছে আত্মজীবনী ইত্যাদি। আবুল হাসনাতের জন্ম ঢাকা শহরে, পুরনো ঢাকায়। তিনি ঢাকার ছেলে। 1945 সালে, মাত্র মাস দুয়েক আগে তিনি তার জীবনের 75 বছর অর্থাৎ হীরক জয়ন্তী সম্পূর্ণ করেছেন। আমরা এই সুযোগে বিস্তারের পক্ষ থেকে তাকে তার এই হীরক জয়ন্তী, জন্ম জয়ন্তীর শুভেচ্ছা এবং শ্রদ্ধার্ঘ অর্পণ করছি। আবুল হাসান পড়াশোনা করেছেন, উচ্চতর পড়াশোনা করেছেন বাংলা সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে পড়া অবস্থাতেই প্রায় 1965 সনে তিনি তৎকালীন অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনিক পত্রিকা সংবাদ, যেটা আমাদের একটা ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হয়ে গেছে, সংবাদে যুক্ত হন সাব এডিটর হিসেবে। সেখান থেকে দ্রুতই 1974 সালে তিনি সাহিত্য পাতার দায়িত্ব নেন। এবং আপনারা অনেকেই জানেন যে সংবাদের সাহিত্য পাতা এমন একটা উচ্চতা এবং এমন একটা সুনাম অর্জন করেছিল তার হাতে, তার মাধ্যমে, যে সেটি এখন হয়ে গেছে আমাদের সাহিত্য পাতার সম্পাদনার একটা ন্যূনতম মান। এবং সেখানে তিনি এর পরবর্তী প্রায় 30 বছর ধরে ছিলেন। 2003 সালে সংবাদ থেকে তিনি চলে আসেন কালীয় কলমে, বাংলাদেশের একমাত্র মাসিক পত্রিকা, সাহিত্য পত্রিকা, যেটি এখনো একেবারে বিরতিহীন ভাবে নিয়মিত প্রকাশিত হয়ে যাচ্ছে এবং একটা মান রক্ষা করে। এবং সেটা সম্ভব হয়েছে যে তার জন্মলগ্ন থেকেই আবুল হাসনাত তার সঙ্গে যুক্ত ছিলেন, তিনি তার হাল ধরেছিলেন বলে তিনি এখনো সেখানেই রয়েছেন। পাশাপাশি তিনি অনেক ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করে থাকেন। তিনি ছায়ানটের সঙ্গে আমাদের সংস্কৃতির একবার একটা বাতিঘর ছায়ানটের কার্যকরী পরিষদে রয়েছেন। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের একেবারে জন্মলগ্ন থেকে তিনি তার দায়িত্ব বহন করছেন। ছায়ানটের সহযোগী প্রতিষ্ঠান নালন্দার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। লেখালেখি করেছেন, গোটা চারেক তার কবিতার গ্রন্থ বেরিয়েছে। 1981 সনে প্রথম বই জ্যোৎস্না ও দুর্বিপাক বেরিয়েছিল মুক্তধারা থেকে। এরপর আরো গোটা তিনেক কবিতার বই, গোটা 5 কিশোর উপন্যাস, গোটা 3 প্রবন্ধ গ্রন্থ, যার মধ্যে অন্যতম চিত্রকলা বিষয়ক প্রবন্ধ জয়নুল, শফিউদ্দিন, অন্যান্য। এবং খুব সম্প্রতি এই বছরই তার একটা আত্মজীবনী বেরিয়েছে জার্নিম্যান প্রকাশনী থেকে, হারানো সিঁড়ির চাবির খোঁজে নামে। হাসনাত ভাই একজন জাদ্রেল সম্পাদক, আপনারা সবাই জানেন, এবং সেটি তার অন্যতম বড় পরিচয়। ফলে তিনি পাশাপাশি অনেক সম্পাদনার কাজও করেছেন, প্রায় গোটা 20 বই তিনি সম্পাদনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সন্ধানী প্রকাশনী থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধের কবিতা ও মুক্তিযুদ্ধের গল্প সংকলন দুটি। তো আমরা হাসনাত ভাই সম্পর্কে মোটামুটি যতটুকু আমি জানতে পেরেছি, তিনি খুবই স্বল্পবাক এবং প্রচার বিমুখ মানুষ। আমি অনেক খুঁজে এইটুকু বার করতে পেরেছি, আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আপনারা ধারণা করতে পারছেন তার কাজের ক্ষেত্র, পরিধি এবং তার অর্জনের পরিসরটুকু। এবারে আমরা সরাসরি চলে যাব তার কাছেই, তার মুখ থেকেই শুনবো তার জীবনের গল্প, তার সাহিত্য ভাবনা, তার সাহিত্যের স্বপ্ন, তার স্বদেশ ভাবনা ইত্যাদি। তো আমরা সবাই মিলে বিস্তারের পক্ষ থেকে আমাদের অতি প্রিয় আবুল হাসনাত ভাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি বিস্তারের এই পাণ্ডুলিপি করে আয়োজন অনুষ্ঠানে। হাসনাত ভাই। সকলকে ধন্যবাদ। বিশেষ করে
বিস্তার আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছে, সেজন্য আমি কৃতজ্ঞ এবং আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই করোনা কালে এই যে একটা উদ্যোগ নিয়ে বা যে আমাদের সকলকে এক জায়গায় করছেন, সাহিত্যের আড্ডা দিচ্ছেন, সাহিত্য নিয়ে সংলাপ করছেন, এ অনেক বড় ব্যাপার। আপনারা জানেন যে এই করোনা কালে অনেকেই আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়েছি, অনেকে হতাশায় নুজ হয়ে পড়েছি। সেই সময়ে এই ধরনের সাহিত্যের আলাপ বা কথোপকথন আমাদের উজ্জীবিত করছে, প্রাণিত করছে চলার পথে। সুতরাং আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে বিস্তারকে এবং বিস্তারের পরিচালক মণ্ডলীকে সকলকে ধন্যবাদ। আসাদ ভাই, আপনি প্রসঙ্গটা নিজেই উত্থাপন করে ফেলেছেন। আমাদের রেওয়াজ হচ্ছে সাহিত্য আলোচনা যাওয়ার পূর্বে আমরা এই মুহূর্তে যে বৈশ্বিক অতিমারির অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছে প্রত্যেকেই, এটা আমাদেরকে কিভাবে স্পর্শ করেছে, আমাদের ভিতর কি নতুন ভাবনার জন্ম দিয়েছে, আমরা কিভাবে যার যার মতো করে এটার মোকাবেলা করছি, সেইটা একটু শুনে নিতে চাই আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে। আপনারও নিশ্চয়ই ভিন্ন কিছু অভিজ্ঞতা হয়েছে, কিছু চিন্তার উদ্রেক হয়েছে জীবন এবং সার্বিকভাবে জগৎ সম্পর্কে একটা নতুন ভাবনার খেলা আপনার মনে নিশ্চয়ই কাজ করছে। সেগুলো নিয়ে যদি আমাদের দর্শক শ্রোতাদের খানিকটা বলতেন, করোনা বিষয়ে আপনার ব্যক্তিগত উপলব্ধির জায়গাটুকু। আমি আপনাকে বলি যে করোনা যখন আমাদের দেশে প্রাদুর্ভাব হলো বা সংক্রমণ হলো, তখন থেকেই কিন্তু আমাদের মননজীবীদের মধ্যে ভাবনার যে সংকট দেখা দিয়েছিল, সেটা হলো যে আসলে এই সংকট আমরা কি করে মোকাবেলা করব। এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আদৌ এটা মোকাবেলা করতে পারবো কিনা বা এর সম্মুখীন হয়ে এ থেকে বেরিয়ে আসতে পারবো কিনা, এ নিয়ে অনেকেই সংশয়ে ছিলেন। তবে অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের চারপাশের অনেক বন্ধু বান্ধব আক্রান্ত হয়েছেন, অনেকে মারা গেছেন, অনেকে, সবই সত্যি এবং এটাকে আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমরা এটা মেনে নিয়েই, আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে খোরশেদ, সেটা হলো যে এই করোনা শুধু আমাদের নয়, এই করোনা আসলে মানব সভ্যতার জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবং আমি বলবো যে এই রকম সংকট আমাদের সভ্যতার উষালগ্ন থেকে এ পর্যন্ত যে অগ্রগতি, সেখানে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং এতে দেখুন, আমরা যে আক্রান্ত হচ্ছি, অসুস্থ হয়ে পড়ছি বা মৃত্যুমুখে পড়ে যাচ্ছি, শুধু তাই না, আমাদের মনন এবং ভাবনার জগতেও কিন্তু এটা প্রবলভাবে একটা ধাক্কা দিয়েছে যে আমি আদৌ বেঁচে থাকবো কিনা, আমি আদৌ এই সংকট মোকাবেলা করতে পারবো না। এই রকম সংকট কিন্তু হয়তো প্লেগে হয়েছিল, হয়তো অন্য কোনো সংক্রামক রোগে হয়েছিল, কিন্তু করোনার মতো সর্বগ্রাসী ভাবে মানব সভ্যতাকে সংক্রমণ করেনি বলেই আমার ধারণা। এবং এটা বৈশ্বিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, এটা তো একটা, অনেকে এটাকে উত্তরণ করবেন হয়তো, কিন্তু আবার অন্যদিকে দেখুন, যারা ঘরে বসে আছেন, লেখালেখি করেন, ভাবনার জগতেও কিন্তু তাদের ভেতরে নতুন চিন্তা চেতনার জন্ম দিচ্ছে। যার ফলে আমার ব্যক্তিগত ধারণা, অনেকেই সৃজনশীল হয়ে বা সৃজনশীলতার ক্ষেত্রে নবীন মাত্রাও যোগ করতে পারবে না হয়তো ভবিষ্যতের হয়তো আমরা এমন কিছু পাবো, বৈশ্বিক পরিপ্রেক্ষিতেও বলা যায়, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলা যায় যে সৃজনেও নতুন মাত্রার সংযোজন হতে পারে। এটা একটা দিক। আরেকটা দিক হলো যে সত্যি কিন্তু সভ্যতারই সংকট, এটা আমি বলবো আর কি। এবং এটা একটা শুধু মননের জগতে নয়, ধরেন মানবিক সম্পর্কের ক্ষেত্রেও একটা বিরাট দুস্তর বাধা হয়ে দাঁড়িয়েছে। আজকে 6 মাস ধরে আমি মানুষের মুখ দেখি না, আপনি মানুষের মুখ দেখেন না, অফিসে আসছেন, যাচ্ছেন, আসলে সবটাই তো মানবিক হওয়ার সাধনা। সেই জায়গাটায় আমাদের ভিতটা নাড়িয়ে দিয়েছে করোনা। এই আমার বক্তব্য আর কি। আমি জানি না। হ্যাঁ, না, অনেক ধন্যবাদ। না, সত্যি আপনি অন্তত একটা আশার কথা বলেছেন যে সৃজনশীলতার ক্ষেত্রে হয়তো বা খানিকটা ইতিবাচক ফলাফল আমরা দেখতে পারি, এবং সেটা অন্তত বৈশ্বিক ইয়েতে মঞ্চে আমি লক্ষ্য করছি। প্রত্যেক চিন্তাশীল ব্যক্তি, আমি গতকালই জুডিথ বাটলারের লেখা পড়ছিলাম,
তিনিও দেখছি নতুন ভাবে তার জীবন, তার দর্শন ইত্যাদি নিয়ে ভাবছেন আর কি। আমার ধারণা সেটা হয়তোবা আমরা আমাদের দেশেও আমাদের সাহিত্য রাইট। দেখতে পাবো। অনেক ধন্যবাদ হাসনাত ভাই। তো এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আপনার সাহিত্য জগতে আসার যে সূচনা পর্বটা, যে আঁতুর ঘরের গল্পটা, কিভাবে আপনি সাহিত্যের সঙ্গে যুক্ত হলেন, সেই গল্পটা যদি আমাদের একটু শোনাতেন। আমি খুব সংক্ষেপে এই ব্যাপারে হ্যাঁ, বলি। সংক্ষেপে না, আপনি বিস্তৃত হয়তো ভাবেই বলুন, অসুবিধা নেই। না, হুম, হুম, আমি সংক্ষেপেই বলতে চাই বা বলছি। হুম, সেটা হলো, আপনি হয়তো জানেন যে আমি যখন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হুম, হুম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আহ, বাম ছাত্র সংগঠন খুব শক্তিশালী ছিল, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন। আমি 1966 সন থেকে 1971 পর্যন্ত ছাত্র ইউনিয়নের লিডারশিপে ছিলাম, কিন্তু আমি বক্তৃতা দিতাম না বা সব ধরনের কাজের সাথে যুক্ত ছিলাম। আর তখনকার দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি সংসদ বলে একটা প্রতিষ্ঠান বা সংগঠন ছিল। সেই সংগঠনের আমি দীর্ঘদিন সভাপতি, প্রথমে সাধারণ সম্পাদক, পরে সভাপতি ছিলাম। এই সংগঠনে আসাদুজ্জামান নূর প্রেসিডেন্ট ছিলেন এক সময়, আমি সাধারণ সম্পাদক ছিলাম। মাহফুজ আনাম ডেইলি স্টারের সম্পাদক, উনি সম্পাদক ছিলেন, আমি সভাপতি ছিলাম। এভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সত্যিকার অর্থেই একটা সংস্কৃতি বা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছিলাম। আজ পেছনে ফেলে তাকালে আমি সত্যি বিস্মিত হই যে এটা কি করে সম্ভব হয়েছিল। যে তখন জাতীয়তাবাদের প্রবল জোয়ার, সেখানে বামপন্থী দৃষ্টিকোণ থেকে একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা চারটিখানির কথা ছিল না। এবং সেই সাংস্কৃতিক আন্দোলনের গোড়ায় ছিল বা মর্মবাণী ছিল বাঙালিত্বের সাধনা, বাঙালিত্ব হওয়া, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল স্বরূপ অনুসন্ধান। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তখনকার ছেলে মেয়েদের জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন যে সংস্কৃতি সংসদ এবং ছাত্র ইউনিয়ন সেকালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে সমগ্র বাংলাদেশে সত্যিকার অর্থেই একটি সাংস্কৃতিক যুদ্ধ পরিচালনা করেছিল ছাত্র আন্দোলনের পাশাপাশি। সেই আন্দোলনের ভেতর দিয়েই আমার পরিগ্রহণ বোধ, আমার কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে ওঠা, এবং কিছুটা পঠন পাঠন। তখন আমি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হই। তারা নানানভাবে আমাকে আমাকে এবং আমার চতুর্পাশের বন্ধুবৃন্দকে উদ্বুদ্ধ করেছিলেন বাম সাহিত্য পাঠ করা, বাম সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টি করা। এবং তাদের এই যে উদ্যোগ এবং পরামর্শে কিন্তু আমাদের অনেকেরই, শুধু আমার নয়, শুধু আমার কথা বললে অন্যায় হবে, আমাদের অনেকেরই রুচি গঠন হয়েছিল, সাংস্কৃতিক রুচি, রবীন্দ্র রুচি। এবং এই সংগ্রাম করতে করতেই কিন্তু আমরা এই 71 সনে মুক্তিযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। এবং এভাবে আমার পরিগ্রহণ বোধ, আমাদের পরিগ্রহণ বোধ এবং ছাত্র ইউনিয়নের বহু ছেলে মেয়ে সুচারু হয়েছে, উঠেছিল, সংস্কৃতি মনস্ক হয়ে উঠেছিল, সাহিত্য মনস্ক হয়ে উঠেছিল। যদিও একটা কথা আপনাকে বলি, আমি বাংলা বিভাগে ভর্তি হয়েছিলাম বটে, এবং বাংলা বিভাগে ছাত্র ছিলাম, আগ্রহ ছিল সাহিত্য পাঠে, কিন্তু ওই অর্থে আমি খুব পড়াশোনা তখন করতে পারিনি। আমার পড়াশোনা হয় 71-এর পরে, কারণ তখন আমি ছাত্র আন্দোলন এবং ছাত্র ইউনিয়ন নিয়ে এত ব্যস্ত ছিলাম যে সে বলার নয় আর কি। 1970 সনে যখন ছাত্র ইউনিয়নের কনফারেন্স হয়, আমি সহসভাপতি ছিলাম, নুর ইসলাম নাহিদ প্রেসিডেন্ট ছিলেন, মুজাহিদুল ইসলাম সেলিম তখন সাধারণ সম্পাদক ছিলেন। মানে আপনি এই কম্পোজিশনটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা তখন কিন্তু সমগ্র দেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে 6 দফা আন্দোলন এবং তার তার মানে কি বলবো পটভূমি নিয়ে যে জাতীয়তাবাদ আন্দোলন গড়ে উঠছে, সেখানে বাম ধারার ছাত্র আন্দোলন একটা বড় অবদান রেখেছিল। এবং আজকে এগুলো কোনো ইতিহাস লেখা হয়নি, কিন্তু সত্যিকার অর্থেই মানে আপনি তখনকার দিনের ছাত্র সংসদের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির নির্বাচনের ফলাফল দেখলে বুঝতে পারবেন যে তখন বাম ধারার ছাত্র আন্দোলন, বাম ধারার সাংস্কৃতিক আন্দোলন কত তীব্র এবং প্রবল ছিল। আমার ভাবতে আজকে ভালো লাগে যে আমি যৎসামান্য হলেও সেই ধারায় তখন সংশ্লিষ্ট হয়েছিলাম। ধন্যবাদ হাসনাত ভাই।
আসলে সত্যি বলতে কি শুধু এই পর্বটা এই ইতিহাসটুকু শুনবো বলেই কিন্তু আমি আপনার পেছনে লেগেছিলাম এবং প্রায় জোর করে আপনাকে আমি এই মঞ্চে তুলেছি। অনেকে বিস্মিত হয়েছে, কিন্তু আমার মনে হয়েছিল যে আপনারা একটা ইতিহাস ধারণ করেন এবং সেইটা আমাদের শোনা এবং সেটা রক্ষা করা আমাদের একটা কর্তব্য, দায়িত্ব। তো আমার খুবই ভালো লাগলো আজকে সেই মুহূর্তের কিছু কথা এবং কিছু ব্যক্তি এবং আপনাদের কিছু অর্জনের কথা শুনে। এখন আমি আপনার যে পরবর্তী যে সাহিত্য জীবনটা, যার কিছু খুচরো খাচরা বিচ্ছিন্ন তথ্য আমি দিয়েছি আমাদের শ্রোতাদের, আমি আপনার মুখ থেকে শুনতে চাইবো আপনার সেই সাহিত্যিক পরিক্রমাটা, যেটা আপনি বলছেন স্বাধীনতার পরে শুরু হয়েছিল, পঠন পাঠন লেখালেখি প্রকাশনা পত্রিকার সঙ্গে যুক্ত হওয়া, ওই পর্বটা সম্পর্কে একটু বিস্তৃতভাবে যদি আমাদের জানান না, হাসিব ভাই। যে আমাদের তো ধরুন সাহিত্য রুচি স্বাধীনতার আগেই গড়ে উঠেছিল। আমি ওই কথাটা বলেছি যে আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম বটে, কিন্তু একাডেমিক পড়াশোনা তখন করতে পারিনি। কারণ আমি আপনাকে বলি, আমি 1965 সনে সংবাদে ঢুকি জীবিকার তাড়নায়। অর্থ অর্থ কষ্ট ছিল আমার, সেটা দূর করার জন্য আমি রাত্রে ডিউটি করতাম, আর দিনে মধুর ক্যান্টিন আইন ছাত্র ইউনিয়নের আন্দোলন। এবং সে তখন যে ছাত্র আন্দোলন 1962 সনের ফেব্রুয়ারির প্রথম দিকে যে শুরু হয়, এইটা তো আর থামিনি একদিনের জন্য। ওই 62 সন থেকে যে ছাত্র আন্দোলন আইন বিরোধী শুরু হয়েছিল, সেই আন্দোলনে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন যে ব্যাপক একটা ব্যাপার গড়ে তুলেছিল, স্বাধীনতার সড়ক নির্মাণ করেছিল, এ থেকে কিন্তু ছাত্র ইউনিয়ন একদিনের জন্য সরে যায়নি। এবং সেখানে আমরা কি কয়েকজন বা যারা নেতৃপদে ছিলাম, কর্মী হিসাবে ছিলাম, তারা কিন্তু সর্বদা এই আন্দোলনে সংশ্লিষ্ট ছিলাম। ওই সময়ে বহু আমাদের সতীর্থ বন্ধু, সংগ্রামী বন্ধু জেলে গেছেন, আন্ডারগ্রাউন্ড গেছেন, পুলিশের দৃষ্টি এড়িয়ে দীর্ঘদিন লুকিয়েছিলেন। তো ওই সময়টা সত্যিকার অর্থে অগ্নিগর্ভ ছিল। এবং আপনাকে বললাম তো যে 62 সনের 1 ফেব্রুয়ারি আইয়ুব বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে আমরা সহযোগী হিসাবে তৎকালীন শিক্ষক সমাজকেও পেয়েছিলাম। এবং এটা কিন্তু খুব বড় পাওনা ছিল আমাদের জীবনের। না, এই হ্যাঁ, আমার বলার। সেটা না, আমি যেটা বলতে চাইছিলাম যে স্বাধীনতার পর থেকে তো আপনার লেখালেখির কাজটা শুরু হলো, লেখালেখি প্রকাশনা পত্রিকার সঙ্গে যুক্ত হওয়া, লেখক মন্ডলীর সঙ্গে এটা সম্পর্ক হওয়া, আপনার সেই জীবনে সেই পর্বটা জানতে চাইছি, আপনার লেখালেখি প্রকাশনা এবং সাহিত্যিক যে পরিমণ্ডল সেটি সম্পর্কে জানতে আগ্রহী আমরা। আচ্ছা, স্বাধীনতার পরে তো ধরুন ছাত্র আন্দোলন থেকে সরে এলাম। হুম, তারপরে আপনি জানেন হয়তো, বা অনেকেই জানেন, যে 1972 সনের সেপ্টেম্বর মাসে আমরা গণসাহিত্য বলে একটা পত্রিকা করি। সাহিত্য পত্রিকা, মাসিক পত্রিকা প্রথমে ছিল, পরে এটা একটু অনিয়মিত হয়ে যায়। দীর্ঘ 10 বছরের পত্রিকাটা টিকে ছিল। তার সম্পাদক আমি ছিলাম, এবং আমাদের বন্ধুমিত্রের মধ্যে অনেকের সঙ্গে জড়িত ছিলেন, এবং আমরা নিয়মিতই প্রথম দিকে বের করেছি। এখন তাকালে ভালোই লাগে, পেছন ফিরে তাকিয়ে পত্রিকাগুলোর বিচ্ছিন্নভাবে কিছু সংখ্যা দেখলে ভালোই লাগে, যে সেকালে মানে 72 সনে বেরিয়ে 80-85 পর্যন্ত নিয়মিতভাবে বেরোয়া, এটাতে চারটিখানি কথা ছিল না। হ্যাঁ, তারপরে আমি তো তখন সংবাদে চাকরি করি, আপনাকে আগেই বলেছি। আমি নিউজে কাজ করতাম রাত্রে। তো 72-এর পরে দিনেও কাজ করেছি অনেক। তো আকস্মিক একটা ঘটনায় যিনি সাহিত্য সম্পাদক ছিলেন, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা হয়, এবং তিনি পরবর্তীকালে ভারত চলে যেতে বাধ্য হন। তা আমদুল কবির সাহেব আমাকে ডেকে বললেন, আপনি তুমি কি সাহিত্য আপনি কি পত্রে। রণেশ দাশগুপ্ত মহাশয়ের কথা বলছেন? না, 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 রনেশ আচ্ছা দা না, দাউদ আচ্ছা হায়দারের কথা বলছি আমি। আচ্ছা আচ্ছা। দাউদ হায়দার হুম হুম, ওকে। তখন সংবাদে সাহিত্য পাতা দেখতেন, দাউদ হায়দার। হুম হুম আর আমি 1972 থেকে 73 সন 1 বছর হুম, মস্কোতে ছিলাম। আচ্ছা। আমি তখনই মস্কো থেকে ফিরেছি। তারপরেই 74-এর প্রথম এক পর্যায়ে এই ঘটনা ঘটে। হুম দাউদ চলে যান। আমদুল কবির আমাকে ডেকে বলেন যে, তুমি দায়িত্ব নাও, তুমি যেহেতু কবিতা টবিতা লেখো বা সাহিত্যে অনুরাগ আছে, ভালোবাসা আছে, তুমি এই পাতাটা করো। তো আমি খুবই, কি বলবো, যে আমি খুব উৎসাহ পাইনি। হুম আমি তখন পরিকল্পনা করেছিলাম নিজে লেখালেখি করব, এবং সাহিত্য জগতেই থাকবো নিজে একক। হুম একটা পত্রিকার দায়িত্ব নেওয়া মানে তো সারা মাস, সারা সপ্তাহ হুম হুম ধরে হুম, তার পরিকল্পনা করা। তো সেই জন্য আমি অ্যাভয়েড করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু সম্পাদকের নির্দেশ, তখন আমি এটা পালন করি। তো আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি সংবাদে কাজ করেছি দীর্ঘদিন।
আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এই সংবাদে কাজ করে সেটার জহুর হোসেন চৌধুরীর মতো সম্পাদক পাওয়া। রণেশ দাশগুপ্তকে আমি সহকর্মী, উনি অ্যাসোসিয়েটেড ছিলেন। সর্ব অবস্থা ওর সহায়তা পেয়েছি। উনি কখনো আমাকে নিয়ে সিনেমা দেখতে গেছেন, ফিল্ম সোসাইটি আন্দোলনে, কখনো কবিতা পাঠের আসরে গেছেন, কখনো বক্তৃতা দিতে নিয়ে গেছেন, সঙ্গে আমি গেছি। আর এই সময়েই আমি সন্তোষ গুপ্ত এবং স্বাধীনতার আগে শহীদুল্লাহ কায়সারকে অতি কাছে থেকে পেয়েছিলাম। আমি যে সংবাদে মানে কাজ পেয়েছিলাম সেটা শহীদুল্লাহ কায়সারের জন্যই, এবং সেজন্য আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ। এই সংবাদের চাকরি আমার জীবনকে পুরোটাই পাল্টে দিয়েছিল তখন। তারপর আপনারা জানেন যে 14ই ডিসেম্বর ঘাতক বাহিনী হত্যা করে। আমার জীবনে একটা বড় শূন্যতা সৃষ্টি হয়েছিল তখন। এই শূন্যতা কাটিয়ে উঠতে আমার দীর্ঘদিন সময় লেগেছিল, কারণ উনি আমার অগ্রস্তুল্য সহকর্মী ছিলেন, বিপদে আপদে সবসময় সাহায্য করেছেন। এবং শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বেই 1965 সনে বাংলাদেশ সোভিয়েত মৈত্রী সমিতির ব্যানারে একটা বড় সাংস্কৃতিক উৎসব হয়েছিল পল্টন ময়দানে। শহীদুল্লাহ কায়সার কনভেনার ছিলেন, আমি সাংস্কৃতিক সাব কমিটির সদস্য হিসাবে বা কনভেনার হিসাবে কাজ করেছিলাম। তখন থেকেই শহীদুল্লাহ কায়সারের সাথে আমার একটা অন্য ধরনের সম্পর্ক গড়ে ওঠে। আচ্ছা, আপনার প্রথম প্রথম গ্রন্থটি প্রকাশের প্রেক্ষাপট এবং ওই সময়কার গল্পটা যদি বলতেন, প্রথম কবিতা গ্রন্থ যেটা বেরোলো। না, প্রথম গ্রন্থ কবিতা পাঠ আপনাকে ওই তো বলেছি যে মুক্তধারা থেকে বেরিয়েছিল। জ্যোৎস্না ও দুর্বিপাক, তখন হ্যাঁ, কোন তখন সূত্রে মুক্তধারায় কিভাবে আমি এটা? যাতায়াত হ্যাঁ, না, আমি মুক্তধারায় তখন মাঝে মাঝে যেতাম, টুকটাক কাজও করে দিতাম। তারা বাড়িতে কোনো পাণ্ডুলিপি পাঠিয়ে আমার মতামত চাইতেন। এই করতে করতে মুক্তধারার সাথে গভীরভাবে জড়িয়ে পড়ি। তখন আব্দুল হাফিজ বলে ছিলেন একজন, মুক্তধারার সামগ্রিক দেখাশোনা করতেন, প্রকাশনা। তো তিনি আমাকে বললেন যে আপনি কবিতা লেখেন, এখানে বিচ্ছিন্নভাবে কবিতা বেরোয়। আমার কিন্তু সংবাদের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব নেবার পরে আমি খুব অ্যাভয়েড করেছি সংবাদে যাতে আমার কবিতা না বেরোয়, এবং সংবাদে আমি কবিতা কোনো সময় লিখিনি নিজের। আমি এটা মেনটেন করার চেষ্টা করেছি আর কি। তো উনি আমাকে বললেন যে আপনি একটা পাণ্ডুলিপি দিন, আমরা দেখি আর কি। তো আমি পাণ্ডুলিপি জমা দেই। তাদের একটা সম্পাদকীয় বোর্ড ছিল, আসাদ চৌধুরী, শামসুজ্জামান খান এরা ছিলেন। এদের কাছে মতামত চাইলেন, তারা মতামত দিয়েছিলেন অনুকূল। তার ফলে ওখান থেকে বইটি বেরোয়। জ্যোৎস্না দুর্বিপাক কাইয়ুম চৌধুরী সাহেব ওটার প্রচ্ছদ করে দিয়েছিলেন আর কি। এইভাবেই ওখান থেকে বেরোয়। তবে আমার নিজের লেখালেখি নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। কখনো কখনো ভালো লাগে লিখতে, তাই লিখি আর কি। তো পরবর্তীকালে আপনি যে প্রবন্ধ এবং সাহিত্য চিত্র সমালোচনার দিকেও চলে গেলেন, সেইটার প্রেক্ষাপটটা কি, কিভাবে আপনি চিত্র আচ্ছা, সমালোচনা ওটার আগে করতেন? আমি দুটো কথা খালি বলতে চাই। হুম, হুম। যে সংবাদে তো আমি বলবো। হ্যাঁ, 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 নিশ্চয়ই, নিশ্চয়ই, হ্যাঁ, হ্যাঁ। ওই যে আপনাকে বললাম যে হ্যাঁ, আহমদুল কবির আমাকে ডেকে নিয়ে বললেন হুম, হুম। যে তুমি আহ, আহ, হাসনাত ভাই, সাহিত্য পাতার। আপনার মুখটা যদি আরেকটু সরাতেন আর কি, এটা কাটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা থাকে, এটা এরকম থাকে ভালো ঠিক হয়। আছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে। সেটা হলো যে উনি যখন ডেকে আমাকে বললেন, আমি তো খুব উৎসাহিত বোধ করিনি। তারপর বজলুর রহমান সাহেব তখন অ্যাস্ট্রিয়েটর, সংবাদের সিনিয়র অ্যাস্ট্রিয়েটর, উনি বললেন করুন, বাংলাদেশে সাহিত্য পত্রিকা নাই, আপনি একটা সুযোগ পেয়েছেন, এটা কাজ করে দেখুন না, ফেল করলে করবেন, সেটা তো কোনো ব্যাপার নয়। তো আমি তখন থেকেই প্ল্যান করা শুরু করি আর কি, যে আসলে সত্যি তখন সাহিত্য পত্রিকা নেই বাজারে, থাকলেও খুব ওই রকম প্রভাবশালী নয়। তা আমি আমার প্রথম দিক থেকেই চিন্তা ছিল যে এই পাতাটাকে আমি বাংলাদেশের সাহিত্যের দর্পণ করে তুলব, এবং কিভাবে করা যায়। আমি প্রথমে ভাবলাম যে এটা কিভাবে বৈচিত্র্য সঞ্চার করা যায়। খালি গল্প কবিতা ছেপে দিলেই তো হলো না, তার সঙ্গে বৈচিত্র্য সঞ্চার করা যায়, এবং সেই দিক থেকে প্ল্যান করে অগ্রসর হলাম। আমি সহযোগী হিসাবে সেই সময়ে আপনারা জানেন যে অকাল প্রয়াত কাজী হাসান হাবিব দীর্ঘদিন সংবাদে কাজ করেছেন। তাকে সঙ্গে নিয়ে 2 দিন আমি বৈঠক করতাম, কি লেখা যাচ্ছে না লেখা যাচ্ছে এ নিয়ে পরিকল্পনা করতাম। এবং সত্যিকার অর্থে তখন সে গ্রাফিক ডিজাইনে একটা বড় ধরনের পরিবর্তন এনেছিল সংবাদের সাহিত্য পাতায়। এবং আমি আরেকটা জিনিস মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম
যে এই সাহিত্য পাতাকে আমি কোনো, আমার যে দলীয় আনুগত্য আছে, আমি যে তখনও কমিউনিস্ট পার্টির একজন মেম্বার, কালচারাল সাব কমিটিতে কাজ করি, আমি ওই প্রতিফলনটা করব না এই পাতায়। আমি বাংলাদেশের সাহিত্যের দর্পণ করার জন্য যা যা প্রয়োজন, যার কাছে গিয়ে অ্যাপ্রোচ করা দরকার পারতো না, কিন্তু আস্তে আস্তে আমি একটা আস্থা অর্জন করতে পেরেছিলাম লেখকদের, প্রবীণ এবং নবীনদের। এই আস্থা অর্জনের ফলেই সংবাদের সাহিত্য পাতা 1 বছরের মধ্যে বাংলাদেশের সাহিত্য পত্রিকার মধ্যে একটা প্রধান হয়ে ওঠে, এবং সকলেরই আলোচনার বিষয় ছিল যে আমি কিভাবে এটা করছি আর কি। সাহিত্যের লেখার জন্য অফিসের টাকা পয়সা বরাদ্দ নেই, সংবাদের অবস্থা ভালো নয়, যৎসামান্য 100 টাকা 50 টাকা দিয়ে লেখা ছাপা হচ্ছে, কিন্তু পাতাটা যাতে বিষয় বৈচিত্র্য সমৃদ্ধ হয়ে ওঠে সেজন্য অনেক বিষয় আমি সংযোজন করেছিলাম। চিত্রকলা, আপনি আগেই বলেছেন, চিত্রকলা আমার অনুরাগ ছিল বলে চিত্রকলার সমালোচনা এবং বিশ্ববিখ্যাত বিংশ শতাব্দীর বিলরণ সৃষ্টিকারী সমস্ত পেইন্টারদের প্রতিলিপি ছাপা শুরু করি আর কি, এবং ওটাও একটা চরিত্র নির্মাণ করে। আর ঢাকায় তো তখন প্রচুর এক্সিবিশন হচ্ছিল, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা এক্সিবিশনের কভার করতে। আমি দেখলাম যে স্থাপত্য নিয়ে বাংলায় লেখালেখি হয়ই না প্রায়। রবিউল ভাইকে ধরে স্থাপত্য বিষয়ে লেখালেখি শুরু করেছিলাম। তারপরে 1 বছর 1.5 বছর যাবার পরেই আমি ভাবলাম যে আরো বৈচিত্র্য সঞ্চার করার জন্য সৈয়দ শামসুল হক সাহেবকে দিয়ে একটা কলাম লেখানো শুরু করলাম। আপনারা জানেন সেটা খুব জনপ্রিয় হয়েছিল, এবং একটা পাক্ষিক কলাম লিখলেন আন্তর্জাতিক পরিমণ্ডলের অর্জন এবং চর্চা নিয়ে, সৈয়দ মঞ্জুরুল ইসলাম অলস দিনের হাওয়া। তো এরকম ভাবে নানা বিষয় বৈচিত্র্য কিন্তু আমি সঞ্চার করতে পেরেছিলাম এই পাতায়। আরো পরে সৈয়দ শামসুল হকের যখন কলাম শেষ হলো, উনি তার অসাধারণ যে উপন্যাস বৃষ্টি ও বিদ্রোহীগণ ওখানে পত্রস্থ করলেন। তারপর এটা শেষ হওয়ার পরে উনি আরো 2টো কলাম লিখেছিলেন, সেগুলো জনপ্রিয় হয়েছিল, জলশ্বরীর দিনপত্রী, অন্যান্য এবং আরো। তো আমি সবসময় চেষ্টা করেছি এদেশের প্রবীণ এবং নবীন লেখকদের মেলবন্ধনে পত্রিকাটি যাতে, পত্রিকার সাহিত্য পাতাটি যাতে পাঠকযোগ্য একটা পাতা হয়ে ওঠে, শুধু টিউটোরিয়ালের মতো লেখা নয়। আমি ওটা অ্যাভয়েড করার চেষ্টা করতাম যে টিউটোরিয়াল ধরনের লেখা না ছেপে। আর আরেকটা বিষয় খুব এখন আমার খুব দুঃখ হয়, কষ্ট হয়, যে আমি কিন্তু রবীন্দ্র সংখ্যাগুলো খুব যত্ন নিয়ে করেছিলাম তখন। এক পর্যায়ে হাবিব চলে গেলেন রোববারে, রফিক আজাদ তাকে ডেকে নিয়ে গেলেন, উনি বেশি বেতন পেয়ে চলে গেলেন। তারপরে বীরেন সোম দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করেছেন। তো এই যে এদের যে যত্ন, এদের যে অভিনিবেশ, একটা গল্পকে 2 বার পড়ে ইলাস্ট্রেশন করা, এটা তখনকার দিনে খুব দুর্লভ ব্যাপার ছিল। আমি এইটুকুই বলবো, নিজের কথা আর কি বলবো। না, এটা তো একটা ইতিহাসের অংশ। আমার খুব ভালো লাগছে যে আমরা অনেক কিছু একটু বিশদই জানতে পারলাম, এবং এটা নিয়ে সম্ভবত আপনি আপনার আত্মজীবনী যেটা এই বছর বেরিয়েছে সেখানে নিশ্চয়ই কিছু লিখেছেন, এবং সেখান থেকে আমরা আমি শোনেন, আমি আত্মজীবনীতে লিখেছি খুব এলোমেলো, এটা খুব ভালো হয়নি। কোনো এটা বিনয় নিয়ে বলছি না, কারণ আমি তারেক সিদ্ধাতের অনুরোধে এটা করেছি। আমি খুবই অনীহা ছিল এরকম সময় এটা বের করার, কিন্তু ও বললো প্রথম বেরোক, তারপরে আর রিরাইট করবেন। নিশ্চয়ই আমার মনে পরে একটা সংস্করণ হতেই পারে এবং পুনর্ভাবে লিখিত হতে পারে। তো সেটা খুব একটা অসাধারণ কিছু হয়নি, কিন্তু ওই বইটাতে এই বইটাতে অনেকের কথা আছে, জোহর হোসেন চৌধুরী, সন্তোষ গুপ্ত, বজলুর রহমান, আহমেদুল কবির, যাদের সাথে আমি কাজ করে আমার জীবন এবং মননকে সমৃদ্ধ করার প্রয়াস পেয়েছি আর কি। এটা আমার একেবারে জানাই ছিল না এই তথ্যটা। সকল আমি আজকে যারা শুনছেন এখানে বেশ কজন আছেন বা লাইভেও আছেন, তাদেরকে বলতে চাই যে এই গ্রন্থটি হারানো সিঁড়ির চাবির খোঁজে তার স্মৃতিকথা জার্নিম্যান থেকে প্রকাশিত, যেটি বোধহয় আমাদের প্রত্যেকেরই পড়া দরকার, অন্তত আমরা যারা সাহিত্য এবং প্রগতিশীল রাজনীতি সংস্কৃতির পরিমণ্ডলের ব্যাপারে আগ্রহী। আমি হাসনাত ভাইয়ের কথা সূত্র ধরে আমার নিজের অভিজ্ঞতা একটু শোনাতে চাই, কারণ উনি বারবার বলছিলেন যে ওই পাতায়, সংবাদের সাহিত্য পাতায় নবীন এবং প্রবীণদের একটা মেলবন্ধন তিনি ঘটিয়েছিলেন, এবং এটা সত্যি কথার কথা নয়, একেবারে আক্ষরিকর্তী সত্য। কারণ আমি নিজে তখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিভাবে যেন আমি সাহিত্যের সঙ্গে জড়িয়ে যাই।
আমি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়েই কখনো কিছু কবিতা, কিছু গল্প এবং অনুবাদ আমি তাকে ডাকে পাঠাতাম। ডাকে পাঠাতাম এবং হাসনাত ভাই যেটা ভালো লাগতো, সেই ডাকে পাওয়া লেখাই তিনি চেপে দিয়ে দেন। কে আলম খোরশেদ, কোত্থেকে লেখা আসছে তার জানার কোনো প্রয়োজন ছিল না, এবং তার অফিসে যাওয়াটাও বারণ ছিল, কারোর পক্ষে খুব সম্ভব ছিল না আসলে সংবাদে সেই বংশালের এই যে একটা এঁদো গলির মধ্যে বেশ ঘুপচি একটা ঘরে উনি দোতলায় বসতেন, নিচে থেকেই আমাদেরকে চলে আসতে হতো মাঝে মধ্যে বিল নিতে গেলে। আমরা একবার মাত্র আমার শুধু উপরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তাও খুব ভয়ে ভয়ে হাসান ভাই তখন গম্ভীর টেবিলে ছিলেন। আহ কিন্তু তিনি তার কাজটা করে গেছেন নিরলস ভাবে। আমি পরে যখন বিদেশ চলে যাই সেখান থেকেও অনেক লেখা পাঠিয়েছি, আমার কিছু কিছু কলাম, বিশ্ব সাহিত্য বিষয় কলামও তিনি নিয়মিত ছেপেছেন আর কি। ফলে এদিক থেকে আমি বলবো যে তিনি একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, এবং তারই একটা ধারাবাহিকতা এখন চলছে বিভিন্ন সাহিত্য পত্রিকায়, যেটা আমরা লক্ষ্য করি। কারণ তখন ওই 4 পৃষ্ঠা সাহিত্য পত্রিকার কথা এটা অভাবনীয় ছিল, এবং আমি সংবাদের যে মালিক পক্ষ তাদেরকেও ধন্যবাদ জানাই এত বড় একটা ঝুঁকি নেওয়ার জন্য। কিন্তু এটা নিশ্চয়ই আমি বলবো আমাদের সাহিত্যের জন্য একটা বড় আশীর্বাদ হয়ে এসেছিল। তো হাসান ভাই, আমরা আপনার সাহিত্য জীবনের, সম্পাদক জীবনের কথা শুনলাম। এখন একটু বাংলাদেশের সাহিত্য বিষয়ে আপনার কিছু পর্যবেক্ষণ, কিছু মতামত, মূল্যায়ন শুনতে চাই। কারণ আপনি দীর্ঘদিন সাহিত্য পাতা সম্পাদনা করেছেন, কালীয় কলমতে পত্রিকা প্রকাশ করছেন, আপনি সব ধরনের লেখকদের সঙ্গেই আপনার একটা ওঠা বসা, যোগাযোগ ইত্যাদি রয়েছে। আপনার কি মনে হয় স্বাধীনতার এত বছর পরে বাংলাদেশের সাহিত্য এখন কোথায় এসে দাঁড়িয়েছে, তার শক্তির জায়গাগুলো কোথায়, কোথায় এখনো সংকট রয়েছে, কারো ভালো লিখছেন, আরো কোথায় কিভাবে আমরা আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করতে পারি, সে বিষয়ে একজন সম্পাদক এবং নিজে একজন লেখক হিসেবে যদি আপনার কিছু মূল্যায়ন এবং পর্যবেক্ষণ জানান। একটু বলি, সংবাদের অভিজ্ঞতা থেকে একটু টেনে আমি কথাগুলো বলছি। সেটা হলো, আলম খোরশেদ, আপনি তো সংবাদের সাহিত্য পাতার পাঠক ছিলেন। আপনি জানেন তখন অনেকে অভিযোগ করতো যে সংবাদের সাহিত্য পাতায় শুধু প্রতিষ্ঠিতদের লেখা বেরোয়। তো এর প্রত্যুত্তরে আমি তখন বলেছিলাম যে প্রত্যেক দিনের বা বৃহস্পতিবারের সাহিত্য পাতা বেরোয়, আপনারা রিভিউ করে দেখবেন, পর্যালোচনা করে দেখবেন যে এখানে বা এই 4 পাতায় কয়জন নবীন লেখক আছে আর কয়জন প্রতিষ্ঠিত লেখক আছে। তো এই পর্যালোচনার ফলাফল খুবই পজিটিভ ছিল, খুবই ছিল যে আমরা দেখতে পেতাম যে 70% লেখা নবীনদের ছাপা হতো, কিন্তু ওই 30% লেখা যেহেতু প্রতিষ্ঠিতদের ছাপা হতো, তখন ওটা দেখে মনে হতো যে প্রতিষ্ঠিতর বোধহয় এখানে অগ্রাধিকার পাচ্ছেন। ব্যাপারটা একেবারেই তা ছিল না। বহু অজ্ঞাত, অখ্যাত, কার নাম জানি না, অথচ লেখা ভালো, এরকম সংবাদের সাহিত্য পাতায় কিন্তু তারা লিখেছেন, এবং তারা আত্মবিকাশের একটা পথ পেয়েছেন সাহিত্য পাতায় মধ্যে দিয়ে। আপনাকে আমার অভিজ্ঞতার কথা আরেকটু বলি। সেটা হলো যে মফস্বল থেকে প্রচুর লেখা আসতো আর কি, কিন্তু আমি কোনোভাবেই মানের সাথে কম্প্রোমাইজ না করে যেখানে মফস্বলের লেখা ভালো হতো আমি অবশ্যই ছাপতাম। সেজন্য অনেকে কৃতজ্ঞ বোধ করেছেন, অনেকে আত্মবিকাশের পথ খুঁজে পেয়েছেন এই সাহিত্য পাতার মধ্যে। শুধু কবিতা বা গল্প নয়, সমালোচনার ক্ষেত্রে আমি অনেককে চিনতাম না, সত্যি সত্যি অনেককে চিনতাম না। ডাকে লেখা আসতো, সে লেখাগুলো পড়ে সাময়িকীতে, ওরই ধারাবাহিকতায় আমি যখন এই কালি কলমে কাজ করছি, কালি কলমে ওই আমি কিন্তু নবীনদেরই সবসময় যথেষ্ট মর্যাদা দিয়ে লেখা ছাপি, নবীনদের লেখা। আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন কালি কলমে একটা অভিযোগ সবসময় আছে। আপনার বিস্তারে বসেও যখন আমরা সাহিত্য আলোচনা করেছিলাম, কয়েকজন তরুণ লেখক অভিযোগ করেছিলেন যে আপনারা তো শুধু প্রতিষ্ঠিত লেখকদের লেখা ছাপেন, আমাদের প্রতি আপনাদের দৃষ্টি দেন না। আমি এর প্রতিবাদ করেছিলাম, এবং আপনার অফিসে বসেই সেই সাহিত্য সভায় 1টি 2টি 3টি কালি কলম নিয়ে হাতে নিয়ে তাদের বলেছিলাম যে আপনারাই পর্যালোচনা করুন এবং দেখতে পাবেন যে নবীন কতগুলো লেখক এই কালি কলমের স্থান পাচ্ছে। পরে তাদের ভুল ভাঙে এবং তারা স্বীকার করে যে হ্যাঁ, কালি কলমে বহু নবীন লেখকের লেখাও পত্রস্থ হয়ে থাকে। তো এরই ধারাবাহিকতায় আমি বলবো যে আমি তো ধরুন আজকে 17 বছর ধরে কালি কলম পত্রিকাটা সম্পাদনার সাথে যুক্ত। আমি এখনো কিন্তু চেষ্টা করি যে প্রথমেই ফাইল দেখে
যে এই সংখ্যার জন্য নবীন লেখক কাদের লেখা আমরা বিবেচনা করব। অবশ্যই প্রতিষ্ঠিত লেখকরাও জায়গা পাচ্ছেন, নবীন লেখকরা জায়গা পাচ্ছেন। তবে একটা সংকটের কথাও বলি আপনাকে। সংকটটা কিন্তু, এটা কি খোলাখুলি বলবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ, এবং এটার মাধ্যমে আমরা সংকট, বাংলাদেশের সাহিত্য নিয়ে আপনার মূল্যায়নটা করবেন হ্যাঁ, আর কি। একটা সংকটের কথা হলো যে যত সহজে কবিতা পাই, প্রচুর কবিতা আসে। ধরুন এক সংখ্যায় বিবেচনা করার জন্য 50টা কবিতা আসে, আমরা ছাপতে পারি গড়ে 20টা কবিতা বা 16টা কবিতা বা কখনো 22টা কবিতা। কিন্তু আপনি দেখুন এত কবিতা আসে, কিন্তু আমি যখন অনুরোধ করি একটা প্রবন্ধ লিখতে, মননশীল প্রবন্ধ, জিজ্ঞাসা আছে যেখানে যেখানে নতুন কোনো ভাবনার উদ্রেক করবে, কেউ লিখতে চায় না। আমি এই জন্য বললাম যে আমি খোলাখুলি কথা বলছি। আমাদের সংকটটা এখানে, আমরা কেউ গদ্য লিখতে চাই না, আমরা গদ্য লেখার মধ্য দিয়ে কোনো ভাবনার প্রকাশ করতে চাই না। আমরা টেবিলে অনেক সময় অনেক কথা বলি, কিন্তু লিখিতভাবে কিছু বলতে চাই না। আপনি বিশ্বাস করুন, বহু নবীন বা মানুষ বন্ধুদের বই দিয়ে আমি শুধু পুস্তক সমালোচনা লিখতে বলেছি, আমি লেখা পাইনি। এটা আমার বেদনার দিক, কষ্টের দিক। কেন তারা লিখবে না বলেন? আর 2 পৃষ্ঠা লিখলেও তো একটা মৌলিক লেখা হলে তার মধ্যে একটা ভাবনা থাকবে, জিজ্ঞাসা থাকবে, সমাজ বিশ্লেষণের ব্যাপার থাকবে বা সাহিত্য বিশ্লেষণের ব্যাপার থাকবে, তাই না? এভাবে তো সাহিত্য এগোয়। আসলে নতুন ভাবনা দিয়ে স্পন্দিত না হলে তো কিছু করা যায় না, সত্যি কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ, সেই জায়গা থেকে সংকটটা খুব তীব্র আর কি আমি বলবো। অর্থাৎ মননশীলতা চর্চার দিক থেকে আমরা যথেষ্ট পিছিয়ে অনেক রয়েছি। হ্যাঁ যথেষ্ট পিছিয়ে আছে। আমি একেবারে ক্যাটাগরিক্যালি অভিজ্ঞতা দিয়ে বললাম যে একটা বই পর্যন্ত সমালোচনা অনেকে করতে দ্বিধান্বিত হন, কিন্তু তিনি অত্যন্ত চমৎকার কবিতা লিখছেন। হ্যাঁ, ছন্দ আছে, মিল আছে, কিংবা ভাবনার প্রকাশ আছে কবিতায়, কিন্তু তিনি মানে থাকে না যে আহ, একটা প্রবন্ধ লিখে নতুন কোনো মাত্রা সৃষ্টি করবেন বা সঞ্চার করবেন, এই ব্যাপারে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। সেই জন্য মাঝে মাঝে খুব কষ্ট হয়। আচ্ছা হাসনাত ভাই, আমরা দুটো মন্তব্য পেয়েছি আমাদের ফেসবুক লাইভ থেকে। নকিব ফিরোজ উনি লিখেছেন, শুভেচ্ছা হাসনাত ভাইকে, একজন গুরুত্বপূর্ণ সাহিত্য ব্যক্তিত্বকে আমন্ত্রণের জন্য শুভেচ্ছা উপস্থাপককেও। আর বিলেত থেকে, লন্ডন থেকে শামীম আজাদ, কবি শামীম আজাদ লিখেছেন, হাসনাত ভাই সংবাদে আমার কিছু কবিতা এবং কালীয় কলমে আমার অনেক লেখা ছেপেছেন, তার জন্য কৃতজ্ঞতা। যাই হোক, আমরা অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। জি বলুন। যিনি প্রথম প্রশ্ন করেছেন নকিব, ওর হ্যাঁ, লেখা কিন্তু সংবাদে ছাপা হয়েছে, তখন হ্যাঁ। একেবারে সে নবীন লেখক ছিলেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ নকিব আপনার এই মন্তব্যের জন্য। আচ্ছা, আমরা সাহিত্য পরিমণ্ডলের কথা শুনেছি, কিন্তু এর একটা দিকের কথা শুনলাম শুধু লেখালেখি বা লেখকদের সম্পর্কে, কিন্তু এর পরবর্তী যে মুদ্রার অপর পিঠ, লেখাগুলো যখন প্রকাশিত হয় বা প্রকাশের যে ক্ষেত্র, পত্রিকা বলুন, প্রকাশনা সংস্থা বলুন, গ্রন্থাকারে যখন বেরোয়, তার যে একটা সামগ্রিক পরিমণ্ডল, অর্থাৎ প্রকাশনা শিল্প, এই প্রকাশনা শিল্পটা সম্পর্কেও মনে হয় আমাদের একটু বিশদভাবে জানার দরকার আছে। কারণ এটাও কিন্তু সমানে, মানে একটা সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই শিল্পটারও কিন্তু যথেষ্ট বড় ভূমিকা পালন করা উচিত। আপনি নিজেও অন্তত পরোক্ষভাবে হলে একটি প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত আছেন, বেঙ্গল পাবলিকেশনস। সেই অভিজ্ঞতা এবং নিজে সামগ্রিকভাবে আপনার বই প্রকাশের অভিজ্ঞতা থেকে বলুন তো, আমাদের প্রকাশনা শিল্পের এটা কি শিল্প হয়ে উঠতে পেরেছে আদৌ? না পেরে থাকলে কোথায় সংকট, তার চ্যালেঞ্জগুলো কি, কিভাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে করে লেখকরা আরো একটু বেশি স্বাচ্ছন্দ্য, আরো একটু বেশি স্বস্তি পেতে পারে, লেখালেখিকে একটু পেশা হিসেবে গ্রহণ করতে পারে? এই ব্যাপারে আপনার একটা সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি হাসান ভাই। আমি খুব সংক্ষেপে বলি, আমাদের সংক্ষেপে না, আপনি একটু বিস্তৃত ভাবে বলুন প্লিজ। হ্যাঁ, জি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে শুনছি। পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। সেটা হলো, আমি মনে করি যে এই গত 10 বছরের মধ্যে বাংলাদেশের প্রকাশনা জগৎ কিন্তু সঞ্জীবিত হয়েছে। হ্যাঁ, এবং সত্যিকার অর্থে আমরা নেগেটিভ ভাবে না দেখাই ভালো, প্রকাশনা শিল্পটা কিন্তু প্রকাশনা শিল্প হয়ে উঠছে। আপনি দেখুন, এবং বহু নতুন নতুন প্রকাশক প্রকাশনা জগতে সমস্ত অনিবার্য, কি বলবো, দুঃস্বপ্ন মানে নিয়েও কিন্তু প্রকাশনা শিল্পে টাকা বিনিয়োগ করছেন। এবং সকলে যে খুব সফল হচ্ছেন ব্যবসায়িক ভাবে তা না, কিন্তু অনেকেই নতুন নতুন বই বের করছেন এবং ভালো বইও বেরোচ্ছে টুকটাক।
তো সেদিক থেকে একেবারেই মানে প্রকাশনা শিল্প শিল্প হয়ে ওঠেনি, এটা আমি বিশ্বাস করি না। আহ, আপনি দেখুন যে আহ, বেশ কয়েকটি পাবলিকেশন হাউস বৃহৎ আকারে টাকা ইনভেস্ট করছেন এবং লাভজনক হিসাবে এই ব্যবসাটাকে গড়ে তুলছেন। আমরা কতটা পেরেছি সেটা অন্য ব্যাপার, কিন্তু অনেকেই কিন্তু প্রকাশনার শিল্পকে শিল্প হিসাবে দেখে এটাকে গড়ে তুলছেন এবং প্রকাশনার শিল্প খুব একটা বড় জায়গায়ও গেছে। কিন্তু করোনা এসে বোধহয় একটা আঘাত দিচ্ছে এবং এটা সাস্টেন করার জন্য আমার মনে হয় কিছুটা বোধহয় অন্যান্য শিল্প খাতে যেমন কি বলবো প্রণোদনা দেওয়া হচ্ছে, এই শিল্পেও প্রণোদনা দেওয়া উচিত বলে আমি মনে করি। নাহলে বহু ক্ষুদ্র এবং মাঝারি প্রকাশনা আছে যারা মাথা তুলে আর দাঁড়াতে পারবে না। কিছু প্রকাশনা সংস্থা আছেন যারা যে কোনো এর চেয়ে বড় সংকট আসলেও তারা লাভবান হবেন এবং তারা ঠিকই লাভ করে ব্যবসা করে দাঁড়িয়ে থাকতে পারবেন একটা জায়গায়। কিন্তু বহু ক্ষুদ্র প্রকাশক আছেন যাদের জন্য খুবই কি বলবো যে সম্ভব না আর কি। হাসনাত ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আহ, হাসনাত ভাই তো মনে হয় একটু এখান থেকে বেরিয়েই গেছেন, বা তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, আবার আসছেন তিনি। হ্যাঁ, আসছেন। হাসান ভাই, আপনার মাইক্রোফোনটাকে একটু আনমিউট করতে হবে, মাইকটাকে। হাসান ভাই, আপনার মাইক্রোফোনটাকে একটু আনমিউট করেন প্লিজ, তাহলে আমরা কথা শুনতে পাবো আপনার। হাসান ভাই, আপনার আপনার মাইক্রোফোনটা, মাইকটাকে একটু আনমিউট করেন প্লিজ। আলম ভাই, আপনিও করতে পারবেন, আপনি তো হোস্ট, দেখেন আপনি চেষ্টা করেন। না, এবার হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ মিনি ভাবি। আচ্ছা হাসান ভাই, আপনি আপনার আগের জায়গা থেকে শুরু করতে পারেন। না, ওই প্রকাশনা শিল্প নিয়ে আমাদের কথা হচ্ছিল। আসলে দেখুন, বহু বড় বড় দু চারটা প্রকাশনা সংস্থা আছে, তারা বিষয় বৈচিত্র্য বই 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 বের করছেন, প্রকাশ করছেন এবং ব্যবসাও করছেন। আবার বহু প্রকাশনা সংস্থা আছে, আমি দু চারজনকে জানি, তারা শখে করেন। এই শখে করার জায়গা থেকে আমার মনে হয় সরে আসা উচিত এবং পেশাগত একটা কি বলবো পেশাগত দক্ষতা নিয়ে প্রকাশনা শিল্পকে দাঁড় করানো উচিত। না, সেটাই আমি বারবার বলছিলাম আর কি। যদি পেশাদারিত্ব অর্জনই করে থাকেন, বা আপনি বলছেন অনেক প্রকাশনা সংস্থা লাভও করছে, তার সুফল লেখকরা কতটা পাচ্ছেন, আমরা লেখকরা আসলে কতটা পাচ্ছি, সেটাও বোধহয় ভাবার দরকার আছে। আর আপনি নিজে অন্তত একটা প্রকাশনা সংস্থাতে যুক্ত, সে অভিজ্ঞতা থেকে কি একটু বলবেন যে আসলে সংকট যদি থেকে থাকে, কোন জায়গায় প্রধান সংকট, কোন জায়গাটা আমাদের আসলে নজরটা দিতে হবে? প্রথম উত্তর আপনাকে দেয় যে প্রকাশনা এই জগৎ থেকে কিছু খ্যাতিমান এবং প্রতিষ্ঠিত লেখক টাকা পয়সা পাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই টাকা পয়সা পান না ওরা। আর আমি একটা প্রকাশনা সংস্থার সাথে যুক্ত আছি, আমার এর বাইরে গিয়ে আমি কথাগুলো বলছি আর কি। জেনারেল, আমি জেনারেল, কারণ আমি এটা বলতে পারবো না আমার নিজের কথা। আমি এই জেনারেল বলি, লেখকরা সত্যিকার অর্থেই আজকে বাংলাদেশে কয়েকজন লেখক ছাড়া, আমি নাম বলবো না, বেশ কয়েকজন লেখক ছাড়া অধিকাংশ লেখকই বইটা পেয়েই সন্তুষ্ট হয়ে যান। তার যে বছরের পর বছর তিনি তার বই বাজারে চলছে, তিনি ডিমান্ডও করেন না, তিনি টাকা পানও না। এই জায়গা থেকে একটা, আসলে আমাদের এখানে বাংলাদেশে কোনো লেখকদের সংগঠন নেই তো। ফয়েজ আহমেদ চেষ্টা করেছিলেন লেখকদের একটা সংগঠন গড়ে তুলতে, এবং লেখকদের সংগঠন যদি আজকে সংগ্রাম করতেন
এবং একটা নীতি নির্ধারণ করে দিতেন। কারণ আমরা অনেকেই, সত্যি কথাই বলি, আমরা অনেকেই আমাদের বই প্রকাশ হয় না, আচ্ছা একটা কোনোভাবে একটা বই যদি বেরোয় এটাতেই আমরা সন্তুষ্ট থাকি। কিন্তু আসলে তারপরে যে হুম, ব্যাপারগুলো হুম, রয়েছে আপনি ভেবে দেখেন, কয়জন আছেন যে বছরের শেষে গিয়ে হিসাব করে ওই টাকার চেক বা অর্থ লেখককে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন? আমি মুক্তধারা চিত্তবাবুর ভিতর দেখেছিলাম এটা। সে কবে উনি বলেন 80-র দশকে উনি এক পয়লা বৈশাখ থেকে পরের বছরের চৈত্র মাস পর্যন্ত যা পাওনা হতো তা দিয়ে দিতেন আর কি। সে 10টা বই বিক্রি হলো তার রয়্যালটি দিতেন, যে এক বছরে আপনার মাত্র এই কটা বই বিক্রি হয়েছে বা এক বছরে আপনার 500 বই বিক্রি হয়েছে, এই বাবদ 12% রয়্যালিটি, 10.5% রয়্যালিটি। উনি রয়্যালিটি কম দিতেন কিন্তু উনি দিতেন আর কি। আচ্ছা আচ্ছা এই প্র্যাকটিসটা আমাদের এখানে হয়নি আর কি। এইটাই, হ্যাঁ। কিছু মনে করবেন না, আমি কিছু খোলাখালি কথা না না, বলেছি। আমি এটাই জানতে চাইছিলাম যে পেশাদারিত্ব আমার জায়গা এটাই বোঝাচ্ছিলাম। এটাই আর কি। আমি আর এই প্রসঙ্গে আর বলতে চাই না, কারণ এটা খুব অপ্রিয় ব্যাপার। না যাই হোক, কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে লেখকদের সংগঠনের বিষয়টা। আমার মনে হয় সত্যি সত্যি লেখকদের একটা জোরদার সংগঠন থাকা উচিত, কিন্তু যতক্ষণ নাই ততক্ষণ কিন্তু এই না, কতগুলো নজরদারি তা প্রতিষ্ঠান যেমন জাতীয় গ্রন্থ কেন্দ্র, এমনকি বাংলা একাডেমি যারা প্রকাশকদেরকে নিয়ে 21শে বই মেলাটা আয়োজন করে, তারা কি এই ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে পারে বা আদৌ কি তারা সেটা পালন করছে? এই বিষয়ে যদি আপনি আপনার কোনো চিন্তা থাকতো আর কি, গ্রন্থ না, কেন্দ্র এবং বাংলা একাডেমির ওরা বিষয়ে। আসলে, হুম হুম আমি আপনাকে বলি, আমরা তো হুম অনেক সময় বাংলা একাডেমি বা সরকারি প্রতিষ্ঠানগুলোকে হুম হুম কি বলবো যে দোষারোপ করে থাকি। হুম হুম এখানে কিন্তু লেখককেই ফাইট করতে হবে প্রকাশকের সাথে। এখানে বাংলা একাডেমি তৃতীয় একজন ব্যক্তি হয়ে আমার রয়্যালিটি আদায় করে দেবে, এটা কাম্য না আর কি, কাম্য হতে পারে না। হুম লেখকদেরই লেখকদের জন্য সংগ্রাম করতে হবে, বলতে হবে। আর আমাদের এখানে হয় কি, একটা কোনো সংগঠন গড়ে উঠলেই তার মধ্যে আদর্শ এবং নীতির প্রশ্নে এমন কতগুলো বিষয় তৈরি হয়ে যায় যেটা আর বেশি দিন চলে না, এই আর কি। ফয়েজ ভাই খুব চেষ্টা করেছিলেন, অনেকেই জড়িত ছিলেন, মুনতাসির মামুন, আচ্ছা। আমরাও জড়িত ছিলাম, হুম কিন্তু হুম ওটা কাজ হয়নি আর। এটা কি মূলত এই অনৈক্যের কারণেই আপনি যেটা বলতে চাইলেন যে একদম হ্যাঁ, অনেকের কারণে। হুম ওরা হুম এমনকি প্রত্যেকটা সংবাদপত্র অফিসে গিয়ে এডিটরদের সাথেও দেখা করেছিলেন, হুম সম্মানী বাড়াবার ব্যাপার বলেছিলেন, যে আপনারা নিউজ প্রিন্টে টাকা খরচ করতে পারেন, কালির জন্য করতে পারেন, লেখকের সম্মানীটা কেন দেবেন না? হুম কেন 200 টাকা দেন, কেন এটা 1000 টাকা নয়? তো এই ধরনের ব্যাপারগুলো হয়তো গড়ে উঠবে আমাদের আরো হুম দূর ভবিষ্যতে। হুম আসলে আমরা এখন এই করোনা নিয়ে এমন একটা বড় সংকটে পড়েছি, না তো তা তো বটেই, সেখান থেকে বেরিয়ে যাওয়াটা এখন এটা প্রধান, একটা হ্যাঁ, প্রধান বিপদ ছিল। মানবিক সংকট এটা। হ্যাঁ হ্যাঁ সত্যি। যাই হোক, আমরা ধীরে ধীরে আলোচনা কিন্তু আমরা একটা পর্যায়ে চলে গেছে শেষের দিকে। আমি এই মুহূর্তে আপনার কাছ থেকে শুনতে চাই আপনার নিজের কি স্বপ্ন পরিকল্পনা রয়েছে, নিজের লেখালেখি বা দেশের লেখালেখি সব মিলিয়ে আপনার পরিকল্পনা স্বপ্নের কথা যদি একটু ভাগ করতেন আমি আমাদের সঙ্গে। আপনাকে বলি, আমার নিজের লেখা নিয়ে আর খুব বড় কোনো আকাঙ্ক্ষা নেই। টুকটাক লিখি, লিখে যদি লিখছি তো টুকটাক, ধরুন নানান ধরনের প্রবন্ধ, কবিতা। তারপর অদূর ভবিষ্যতে যদি 21কে সামনে রেখে কেউ এগিয়ে আসে, আমি বই করবো, এই আর কি। আর আর এখানে আপনি আমাকে যে প্রশ্ন পাঠিয়েছিলেন হুম হুম সেটা হলো, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠিয়েছিলেন, আমার কাছে ভালো লেগেছিল, যে বাংলাদেশের চিত্র সমালোচনা ধারাটা কি। হ্যাঁ, সেটাই আমি আসতে যাচ্ছিলাম আর কি এখন। হ্যাঁ, এটাই হ্যাঁ, এখানে এটাই। আমি এই হুম দেখলাম একটু আগে। হুম হুম তা হুম। আমি একটু খোলাখুলি বলি, হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু বাংলাদেশের চিত্র আন্দোলন নিয়ে খুব আশাবাদী, আর সত্যিকারের আশাবাদী। হুম হুম এখানে বাংলাদেশে যে চিত্রকলার চর্চা হচ্ছে, হুম হুম অনেকে এ নিয়ে সাধনার মতো করে কাজ করছেন, হুম হুম এবং বাংলাদেশের চিত্রকলা কিন্তু একটা পর্যায়ে চলে গেছে। হুম হুম আপনাকে এটা বিবেচনায় নিতে হবে। হুম। এবং দেখুন, ফিগারেটিভ কিংবা নন ফিগারেটিভ দু ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের চিত্রকলা একটা বড় জায়গায় গেছে। হ্যাঁ, এবং বাংলাদেশের চিত্রকলা কিন্তু একটা চরিত্র নির্মাণ হয়ে গেছে অলরেডি। অন্য মিডিয়ামের চাইতে চিত্রকলা কিন্তু কিছুটা হলেও আমরা ভিন্নভাবে বিবেচনা করতে পারি এই মিডিয়ামটাকে, যে বাংলাদেশের চিত্রকলার চর্চা প্রথম প্রজন্মের 60s-এ যে এখানে আন্দোলন গড়ে উঠেছিল প্রথম প্রজন্মের আর্টিস্টদের নিয়ে, সেটা কিন্তু খুব তাৎপর্যবাহী। কিন্তু সেই তুলনায় যেভাবে চিত্রকলার অগ্রগতি হয়েছে, সেই তুলনায় এখানে কিন্তু চিত্রকলা নিয়ে বিশদ লেখার মতো মানুষের খুব অভাব আছে।
আমি সেই প্রশ্নটাই করেছিলাম, চিত্রের সমালোচনাটা নিয়েই আমার আগ্রহের বিষয়। যেমন আমি বোরহানুদ্দিন খান, সেটাই, জাহাঙ্গীর, আপনি, মুত্তুব আলী, না আপনারা না না, আমি আমি শুরুতে লিখতেন। চিত্রকলা, হ্যাঁ, হ্যাঁ, আমি সত্যি কথা বলি, আমি চিত্রকলার সমালোচক নই। কখনো ভালো লাগলে লিখেছি, হ্যাঁ, কিন্তু প্রকৃত অর্থে হ্যাঁ, চিত্রকলার সমালোচনা 50-এর দশকে বরহানুদ্দিন খান জাহাঙ্গীর, সাদেক খান হুম, হুম, এবং এরা যে শুরু করে, ওসমান জামাল, হুম, হুম, এরা যে শুরু করেছিলেন, হুম, হুম, সেটা মাঝপথে এসে থেমে গেছে আর কি। হুম। এখন অনেকে চিত্র সমালোচনা করেন, ভালোই করেন, না, সেটা কিন্তু আমার যে তুলনা, মনে হয় যেন আমি বলি পত্রিকার পত্রিকার পাতা পুরোনোর জন্য বা কয়েকটা কলাম সেটাই, পুরোনোর জন্য একটা দায় রাইট। সারা মনে হয় যেন। হুম, হ্যাঁ, চিত্র সমালোচনা নেই তা না, যেমন নজরুল ভাই, নজরুল ইসলাম সাহেব খুব ভালো লেখেন এবং গভীরে যাওয়ার চেষ্টা করেন, মনিরুদ্দিন খালেদও ভালো লেখেন, কিন্তু একজন দুজনকে এই তো দিয়ে এই তো একটা এই দেশের, এই দুটো তিনটে নামই আসবে ঘুরে ফিরে, ওদিকে মুস্তাফা জামান, হয়তো ও হ্যাঁ নামটা আমি পাবো সেটাই আমরা, বলছি, এই তো। মোস্তফা জামান হ্যাঁ, খুবই হ্যাঁ, গভীরে গিয়ে লেখেন। হ্যাঁ, কিন্তু কথা হলো কি, আমার আমার বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। সেটা হলো একটা দেশের চিত্রকলা আন্দোলন হুম, যখন এরকম শিখর স্পর্শী হয়ে উঠেছে এবং সত্যি বিবেচনার যোগ্য, সেখানে চিত্রকল সমালোচনা সেইভাবে দাঁড়ায়নি। ধরুন, এটাও পুস্তক সমালোচনার মতোই একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে, আমরা যেখানে চিত্র সমালোচনা হয় না, কোনো চিত্রকরের কি বলবো যে আহ কোনো বিষয় ঘাটতি আমরা বলতে পারি না, বন্ধু বিচ্ছেদ হয়ে যায়, তো সেখানে চিত্র সমালোচনাটা কি করে দাঁড়াবে বলুন? মানে গোড়ায় সংকট রয়েছে যে সমালোচনা সংস্কৃতিটাই আমাদের এখানে গড়ে ওঠেনি না, আপনি সামগ্রিক দেখুন না, ভাবে আর কি। এখানে কি নাট্য সমালোচনা হয়? সমালোচনা না, এক সময় হতো, আমি নিজে নাগরিক নাট্য সংবাদে অভিনয় করতাম, তখন আমরা অপেক্ষা করতাম আমাদের নতুন মঞ্চায়নে পরে কি কি লিখলো বললো, আমরা সেটা পড়তাম এবং সেখান রাইট, থেকে কিছু নেওয়ার চেষ্টা করতাম আর কি। কিন্তু এখন তো একেবারেই বন্ধ বলা যেতে পারে। একেবারে বন্ধ। সেটাই বলছি যে কেন, এই জায়গাগুলো আপনি খুঁজে বের করুন। আপনি তো এই ক্ষেত্রে কাজ করছেন এবং বেশ ভালো কাজ করছেন। আমার মনে হয় এই জায়গাগুলো যদি আমরা কি বলবো শনাক্ত করতে পারি, তাহলে আমাদের পরবর্তীকালের কাজের অনেক সুবিধা হবে। আমি আজকে এই পর্যন্ত থাকি। না, না, আমার শেষ প্রশ্নটা রয়েছে, ওইটা শুনে ওই যে বাংলাদেশ বিষয়ে, বাংলাদেশে আমরা আগামী বছর তার 50 বছর সুবর্ণ জয়ন্তী পালন করব মুক্তিযুদ্ধের। আপনারা মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি ভাবে, আপনাদের হাতে একটা স্বপ্ন ছিল, একটা দেশ অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সংস্কৃতি মনস্ক দেশ গড়ে উঠবে, উদার সেই দেশ আমরা কত দূর পেলাম, বা সামনে আমাদের চ্যালেঞ্জ গুলো কি, কোথায় যাচ্ছি, কোন রকম না, কোনো দিক আমি নির্দেশনা কি আমি আপনার কাছ বুঝতে থেকে পারি। আমরা পেতে পারি? একটা সামগ্রিক ভাবে আমরা একটা স্বদেশ আপনার ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে পেছনের দিকে তাকিয়ে আপনার কি মনে হয়? আপনার সাথে, আপনার আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি বলি, আমরা একটা দেশ পেয়েছি, হ্যাঁ, এবং সব সব মিলিয়ে আমরা একটা বড় জায়গায় চলে গেছি আর কি, বাংলাদেশ। কিন্তু আমাদের সংকট দুটো আমি খুব বড় সংকট মনে করি। একটা হচ্ছে সাম্প্রদায়িকতা আমাদের কুরে কুরে খাচ্ছে। এই আজকে ভাবা যায় একবিংশ শতাব্দীর এই শেষ পর্যায়ে এসে এখনো সাম্প্রদায়িকতা নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। এটা যে কত বড় সংকট, এটাই আসল সংকট। আমাদের সংবাদের সম্পাদক জহুর হোসেন চৌধুরী বলতেন, যতদিন পর্যন্ত সাম্প্রদায়িকতার বিষ বাষ্প আমরা উগড়ে ফেলতে না পারবো, ততদিন পর্যন্ত বাংলাদেশের সামাজিক অগ্রগতি হবে না। কথাটা খুব তাৎপর্যময়, ভেবে দেখার মতো। এমনি হয়তো আমরা অনেক উন্নতি করতে পারবো, একটা আধুনিক রাষ্ট্র হয়তো অনেক সংগ্রামের পর গড়ে উঠবে বা হতে যাচ্ছে, বা উন্নয়ন হবে, আমরা আমাদের জীবনে অনেক চাকচিক্য আসবে, কিন্তু সেটাই তো সব নয় আর কি। আর আমি খোলাখুলি কিছু বলতে চাচ্ছি না আর কি। আরেকটা সংকট, দুটো সংকটের কথা আর বলছেন আরেকটা, আরেকটি। হুম, এটাই এটাই একটা সংকট, হুম, হুম, খুব বড় সংকট। আরেকটা হচ্ছে যে ধরুন, স্বাধীনতার এত বছর পরে এসেও আপনি যদি নিজের মনে প্রশ্ন করেন যে দরিদ্র আরো দরিদ্র হচ্ছে কেন, এটা তো কষ্টের জায়গা। এটা তো শুধু মুক্তিযোদ্ধাদের জন্য কষ্ট জায়গা। সত্যিকার অর্থে কিন্তু দরিদ্র দরিদ্র হচ্ছে, মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত হয়ে যাচ্ছে, আর উচ্চবিত্ত আরো উচ্চবিত্ত হচ্ছে। এটাও একটা সংকট। খোরশেদ, ঠিক আছে, ঠিক আছে তাহলে। আমাদের এই পর্ব এখানেই শেষ।
কিন্তু এই জুমে যারা এসছেন কিছু শ্রোতা, হ্যাঁ, ওদের কিছু মন্তব্য আমরা সাধারণত শুনে থাকি আর কি। তো এখানে আমি একটু উত্তর দিতে পারবো। না, ওই মন্তব্যগুলো শুনি শুধু আমরা। অস্ট্রেলিয়া থেকে এখানে এহসান যুক্ত হয়েছেন, লেখক শাহনাজ নাসরিন আছেন, আছেন মাহিয়া আবরার। তো আপনাদের যদি কারো কোনো মন্তব্য থাকে, কোনো বক্তব্য থাকে, এই সুযোগটা বলতে পারেন। আর আমি এরপরে ফেসবুক লাইভ থেকে কিছু মন্তব্য নিয়ে আসবো। এহসান, তুমি কিছু বলবে? বা শাহনাজ নাসরিন, মাহিয়া, মামুন তানিম আছে, কেউ বলতে? এহসান বোধহয় কিছু বলবে। এহসান হাসনাত ভাই একজন তরুণ ভাষাবিদ, সে অস্ট্রেলিয়ায় থাকে এবং সে নিজে অনুবাদ করে, খুব ভালো অনুবাদ করে। ও কিছু বলতে চাইছে আপনাকে আর কি। এহসান বলো। অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমি শুনি। হ্যাঁ, হাসান ভাই বলি, আলম ভাই যেহেতু হাসান ভাই বলছেন। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আমার কৃতজ্ঞতা, এবং আমি খুব খুব ভালো লাগছে যে আপনাকে এই সামনাসামনি লাইভে হলেও, মানে যান্ত্রিক ভাবে হলেও সামনাসামনি দেখতে পাচ্ছি। আপনার কথা শুনলাম এতক্ষণ। আম, আপনার যে সম্পাদিত কালীয় কলম অনেক বছর ধরে আমি নিয়মিত পড়তাম। তো এখনো কিছু দুই একটা কপি আমার কাছে এখানে মেলবোর্নেও থাকবে। আম, তো আপনার মানে এই সুসম্পাদিত এরকম কাগজ, এইটার মাধ্যমে মূলত আপনাকে আমার জানা চেনা। তো আহ, তার সঙ্গে আপনার যে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেন, ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন, এগুলো শুনলাম, খুব ভালো লাগছে। আর আমার একটা অনেক লেখা, ধন্যবাদ। হ্যাঁ, আমার আমার একটা লেখাও আপনি ছেপেছিলেন। একটা লেখা ও, বলতে একটা পুস্তক সমালোচনা আপনি ছেপেছিলেন। ওই এটা ছিল আবুল মোমেন ভাইয়ের, ওনার লেখা আধুনিকতা ও বাঙালি আধুনিকতা, এরকম শিরোনামে একটা বই, ওইটার একটা পুস্তক আলোচনা আমি লিখে খুব পাঠিয়েছিলাম। ভালো, আপনি লেখা পাঠিয়েন। তো খুব ভালো লাগলো। আমার অশেষ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে আর যারা আছেন তাদের মধ্যে কেউ কিছু বলবেন? আর শাহনাজ কিছু বলতে চান? আলম, আমি অনেক কথা বলে ফেলেছি, আর আচ্ছা ভালো লাগে আচ্ছা। কি করে হাসান বললাম ভাই, এটা অবাক। হ্যাঁ, না, এই তো শাহনাজ কিছু না। আলম ভাই, হ্যাঁ, আলম ভাই, আমি না বলেই পারছি না। হাসনাত ভাই আমাকে চিনতে পারছেন? ওনার কাছে যে পাণ্ডুলিপি, উনি যে নৃত্যনাট্য লিখে দিয়েছেন আমাদেরকে লাল গোলাপের জন্য। বলেন ও, হাসনাত ভাই আমি হ্যাঁ, কে? বুঝতে পারছেন, উনি নৃত্যশিল্পী শারমিন হোসেন, আমাদের বিস্তারের একজন ট্রাস্টি উনি আর কি। চিনতে পারছেন ওনাকে? ওটা ও বাদ তাই? দেন, উনি আমাকে, আমি ওনাকে 50 বছর ধরে চিনি, তার চেয়েও বেশি। ওনার পাণ্ডুলিপি নৃত্যনাট্য করে এসেছি ভারত বাংলা মৈত্রী মেলায় আমি। ও হ্যাঁ হ্যাঁ, 74 সালে আর 72 সালের এপ্রিল মাসে। হ্যাঁ দেখেন, পয়লা বৈশাখ কলকাতায় করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হাসান ভাই, কি যে ভালো লাগছে আপনাকে দেখে। আমি কিন্তু চট্টগ্রামে থাকি। ও তাই নাকি? আমি অনেক খুঁজেছি আপনাকে ঢাকায়। আমি এখন আলম ভাইয়ের মাধ্যমেই আপনার সাথে যোগাযোগ করব। আপনার কাছে কেউ বলেন হাসান ভাই। লাল গোলাপের জন্য ওই নৃত্যনাট্যের ইয়েটা আছে? এখন আর নেই। এত এত উলট পালট হয়েছে, আপনি তো জানেনই, 71-এ। তারপরে আমার কাছেও নেই, কারো কাছে নেই, শারমিনের কাছে নেই, মিনু আমি বিল্লার শারমিন, কাছে। আমি হ্যাঁ আমি শারমিন। বুঝতে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আপনি ভালো আছেন তো শারমিন? আমরা উদয় শঙ্করের কাছে গিয়েছিলাম, আপনার মনে পড়ে? মনে পড়বে না কেন, সবই মনে পড়ছে। সরি তখন আলম, উনি, টোটালি আরেক দিকে চলে গেল। ঠিক আছে, অসুবিধা নেই। এখানে আমি আপনাকে নম্বর দিব হাসনাত ভাই, আপনি যোগাযোগ করতে পারবেন আর কি ওনার সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ, তো সেই এখানে আমি পরে জন্যই। কথা বলবো। হ্যাঁ, এখানে আমাদের লেখক শাহনাজ নাসরিন কিছু বলার জন্য প্রস্তুত হয়েছেন। শাহনাজ, বলো প্লিজ। শারমিনের সাথে আমাদের বন্ধুত্ব অনেক দিনের। আমি ওই প্রসঙ্গটা বলিনি যে লাল গোলাপের জন্য কলকাতায় আমার লেখা স্ক্রিপ্ট মঞ্চস্থ হয়েছিল, শারমিন পরিচালনা করেছিলেন। না, এই পরিচয়টা জানা ছিল না যে আপনার নাচের জগতেও আপনার ভূমিকা রয়েছে। আমি সেটাই বলছিলাম না যে না, আমাদের ভূমিকা না, ওটা শারমিনের জন্যই হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। শাহনাজ বলো। শাহনাজ নাসরিন। সন্ধ্যা আসাদ ভাই, আপনি তো তেমন আসেন না কোনো লাইভে, তো আজকে আপনাকে দেখে খুব ভালো লাগলো, আপনার কথা শুনেও খুব ভালো লাগলো। আমার কবিতা আপনি ছাপিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ।
তারপর সিলেটে আমন্ত্রণ জানিয়েছিলেন। আজকে আসলে আমি কথা বলতে চাচ্ছিলাম না, কারণ আমার শরীরটা বিশেষ ভালো নাই, তো আলম ভাই বলার পরে একটা সুযোগ নিলাম। তো আপনাদের দুজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ওকে, অনেক ধন্যবাদ ধন্যবাদ শাহনাজ। আপনাকে, অনেক ধন্যবাদ। আচ্ছা হাসনাত ভাই, আমি আজকে আমাদের জি বলুন। শারমিনের সাথে যোগাযোগ করে দেওয়াতে খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি করিয়ে দেবো আর কি। হ্যাঁ কালে ভদ্র দেখা হয়। হ্যাঁ সেইটাই, শারমিন আপাকে আমি হাসনাতের নম্বর দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমাদের ফেসবুক লাইভে অনেক মন্তব্য এসছে, আমি শুধু জাস্ট পড়ে যাই, দ্রুত পড়ে যাই, আপনি জানতে পারবেন কারা দেখছে, কে কি বলছে। হ্যাঁ, যদি আমি কোথাও একটু বাইরে যাব। হ্যাঁ যদি কিছু মন্তব্য করতে চান আপনি করবেন আর কি। বিমল আমি গুহ, একটু বাইরে। হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট বলে যাচ্ছি, আপনি তো শুনে নেন শুধু আর কি। হ্যাঁ, বিমল গুহ দেখেছেন, বদরুদ্দিন আলমকে দেখছেন ইয়ে থেকে, আমেরিকা থেকে, গোলাম কিবরিয়া পিনু, সৈয়দ কামরুল হাসান, ফয়সাল মোকাম্মেল, জাহিদ মুস্তফা, মামুন রশিদ চৌধুরী। সৈয়দ কামরুল হাসান লিখেছে একটা মন্তব্য, সংবাদের রবিবাসরের পাতা ছিল আমাদের কাছে মডেল, এটা আসলে হবে বৃহস্পতিবারের। আমার লেখা প্রিয় গল্পগুলি তিনি ছেপেছিলেন, আমাকে তিনি ব্যক্তিগতভাবে চিনতেন না, আমার আস্থা তিনিই তৈরি করেছিলেন, তার কাছে আমি কৃতজ্ঞ। তার বলয়কে পরে সুচিত্র সন্ধানীতে গিয়ে পেয়েছে আরো নিবিড় ভাবে। শামীম আজাদ লিখেছেন, শাকিরা পারভিন সুমা লিখেছেন, সালাউদ্দিন আহমেদ ধন্য, শাকিরা পারভিন সুমা, আবার সুমি সিকান্দার লিখেছেন দেখছেন, তারপরে রুমা মোদকও দেখছেন, এদিকে অশোকর শুভেচ্ছা জানিয়েছেন। মাইনুল হাসান চৌধুরী সুন্দর লিখেছে, আবুল হাসনাত ভাই একজন আদর্শ সম্পাদক, খুব অনুপ্রেরণাদায়ী। তারপর ফাহমিনা নূর লিখছেন, আশানুজ্জামান গল্পকাশে লিখেছে, আজ প্রথম কথা শুনছি শ্রদ্ধা হাসনাত ভাইয়ের, বিমোহিত, মুগ্ধ। লুনা রুশদি অস্ট্রেলিয়া থেকে লিখছে, মেলবোর্ন থেকে, সাহিত্য সমালোচনা বা গবেষণাধর্মী লেখার জন্য যে পরিমাণ সময়ে শ্রম দিতে হয় সেরকম ভাবে লেখকরা কি সম্মানই পান? আর বন্ধু অথবা পরিচিতদের লেখা একদম খোলাখুলি ভাবে সমালোচনা করার মতো যথেষ্ট স্বাধীনতা কি আছে বাংলাদেশের সাহিত্য জগতে? দুটো মুখ্য প্রশ্ন তিনি করেছেন। বদরুন নাহার, সেও আমেরিকা থেকে লিখছে, লেখক, বহুদিন পর সাহিত্য আলোচনা শুনছি, ধন্যবাদ আলম ভাইকে আবুল হাসনাত ভাইকে আনার জন্য, অনেক কিছু জানতে পারছি। চন্দন শফিকুল কবির লন্ডন থেকে লিখছে, সাহিত্য পুরস্কারের ক্ষেত্রে ন্যূনতম বয়স বিবেচনা কতটা প্রয়োজন, আর পুরস্কারের ক্ষেত্রে প্রবন্ধ পুস্তকের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে কি? সেলিনা শিলি চট্টগ্রাম থেকে লিখছে, হাসনাত ভাইকে অনেকদিন পর দেখছি, খুব ভালো লাগছে। একবার 2010 কে এরকম একটা সময়ে কালীয় কলমের পক্ষে চট্টগ্রামের কয়েকজন কবি, ঢাকার মহাদেব শাহ, রফিক আজাদ সহ আরো কয়েকজন কবিকে নিয়ে চট্টগ্রামে দুর্দান্ত একটা অনুষ্ঠান করেছিলাম আমি আর শাহিদ, তারপর পত্রিকাটির নৈশভোজ আড্ডা, আজও জল জল, ভালো থাকুন হাসনাত ভাই। শামীম আজাদ বেশ কিছু করে লিখছেন যে বিশেষ করে দেশের বাইরে থাকা লেখকদের রয়্যালটি দিতে আসে না, লেখকদের কেউ দেখভাল করে না। ওমর তারেক চৌধুরী দেখছেন অনুষ্ঠানটা। সুদীপ দেওয়ানজি বলছেন, তখনকার সময়ে দেশের সমৃদ্ধতম সাহিত্য পাতার সংবাদের সাপ্তাহিক সাহিত্য সাময়িকী সারা সপ্তাহ আমরা প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম, তাছাড়া প্রচন্ড আগ্রহ ছিল সম্পাদক সম্পর্কে। আজ তার আলোচনা শুনে ইতিহাস জানতে পারছি, তার সম্পর্কে জানতে পারছি, মুগ্ধ হচ্ছি। ধন্যবাদ আলম সাহেবকে, আমরা কৃতজ্ঞ। সৈয়দ তারিক দেখছেন, শুভেচ্ছা হাসনাত ভাই। শাকিরা পারভিন সোমা বলছে, আলম ভাই আপনাকে ধন্যবাদ এই কারণে যে কোনো উপায়ে তার কথা শুনতে পারা প্রায় অসম্ভব। আহমদ মাজার নিউ ইয়র্ক থেকে একটু বড় মন্তব্য করেছে, খোরশেদ ভাই রয়্যালটি বা পেশাদারিত্ব নিয়ে সামগ্রিকভাবে লেখকদের বাস্তব বোধের অভাব, তারা এক পাশ থেকে বিষয়টিকে দেখে থাকেন। প্রথমে দেখতে হবে পুস্তক প্রকাশনা কি ব্যবসা নাকি সমাজসেবা। সমাজসেবা বলতে যদি সৃজনশীলতা সেবার কথা মনে করা হয় তাহলে কিছুতেই পেশাদারিত্ব আসবে না। আমাদের সমাজে অন্যান্য ব্যবসাকে পুস্তক প্রকাশনার ব্যবসাতে আলাদাভাবে দেখা হয়, এটা ভুল নয়, কিন্তু যেসব জায়গায় ব্যবসা হিসেবে মিল আছে সেগুলোকে নিয়ে ভাষা ভাষায় ভাবা হয়, ফলে ব্যবসা হিসেবেও দেখা হয় না, সমাজকে হিসেবে দেখা হয় না। মাইনুল হাসান চৌধুরী শেষ মন্তব্যটা করেছেন, সাম্প্রদায়িকতা প্রসঙ্গে হাসনাত ভাইয়ের বক্তব্যের সঙ্গে দ্বিমত করার কোনো অবকাশ নেই। তার মানে অনেক লোক এখানে দেখছেন এবং অনেক মন্তব্য তারা করেছেন, এবং বিশেষভাবে হাসনাত ভাইয়ের কথা শুনতে পেয়ে এরা প্রত্যেকেই আনন্দিত, উৎফুল্ল এবং মুগ্ধ, কারণ হাসনাত ভাইকে সহজে দেখা যায় না, শোনাতে দূরের কথা আর কি। হ্যাঁ, তো আমাদের আলোচনা পর্ব এখানেই শেষ। যদিও আর কারো কিছু বলার থেকে বলেন, তা নাহলে হাসনাত ভাই এখন তার নিজের একটা লেখা পাঠ করবেন, করে একটা উপসংহার বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানের রীতি টানবেন। জুমে যারা আছেন তারা কেউ কি কিছু বলবেন? আর না, তাহলে হাসনাত ভাই আপনি আপনি একটা কবিতা পড়ে শোনাবেন বলেছিলেন আমাদেরকে, তাহলে সেই পাঠটা করুন এবং করার পরে আপনার একটা উপসংহার মন্তব্য করে আমরা আজকের অনুষ্ঠানের রীতি টানব। হাসনাত ভাই। হ্যালো, হ্যাঁ জি, শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। আপনার মুখটাকে আরেকটু দিকে নিয়ে আসেন, এরকম কয়েকটাই মন্তব্য এসছে ওখানে, যে আপনাকে ভালো করে দেখতে পাচ্ছে না কেউ, আর বেশ কয়েকজন মন্তব্য করেছে এখানে আর কি। হ্যাঁ, একটু ডান দিক সরে গেলে হয়, আরেকটু আরেকটু এদিক সরে আসুন। ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ধরে রাখুন। হ্যাঁ ওকে, পড়েন। সুন্দর, কবিতাটির নাম সুন্দর।
সুন্দর সুন্দরের মতোই যায়। আমি ঘুরি দেখি রাস্তায়, চোখে চোখ আর মিছিলে। শাড়ির আঁচলে কি ছিল, নীলিমা কি? মেয়েটি পলকে উঠেছিল কেঁপে, ভস্য স্তূপ থেকে প্রান্তর আর পরিখার ধারে। শোকতপ্ত, অনাহার ক্লিষ্ট, অথচ অহংকারী। যুদ্ধে তবুও সুন্দর সুন্দরের মতোই যায়। আমি ফিরে আসি সবাই, কি এক পতাকা ওড়ে হাওয়ায়, মৃত্যুর যুদ্ধ জয়ের আর সুবর্ণ দিনের। ক্ষত আর শত সংঘর্ষে নুয়ে পড়েছিল ভালোবাসার ছবি। বুকে থাকে তখন এক অচিন পাখি, মুখে লেগেছিল হরিত সূর্যমুখী। রিক্ত শূন্য ভিটে মাটি, তবু সুন্দর সুন্দরের মতেই যায়। শোকতপ্ত, অনাহার ক্লিষ্ট, অথচ অহংকারী। আমি খুঁজে পেরি শূন্যতায় শব্দময় ঘর। শোকের পাথারে জমে থাকে নিজস্ব শরীর, ঝলমল করে ওঠে শস্যের শিকড়, তবু সুন্দর সুন্দরের মতেই যায়। ধন্যবাদ। বাহ, এটা এটা কোন বইয়ের কবিতা, কোন বই থেকে পড়লেন? ওই নির্বাচিত কবিতা। নির্বাচিত কবিতা থেকে। আচ্ছা, এটা গত বছর বেরিয়েছে তাই না? জি জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি জি। আপনাকে আমি অ্যাভয়েড করতে পারলাম না, আমার অ্যাভয়েড করতে পারলে খুব ভালো হতো। না 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 না, আজকে আমাদের ভীষণ ক্ষতি হয়ে যেত। এখন আমরা যা এখন বিশ্বাস করুন ভালো লাগছে না। আচ্ছা, এখানে এহসান একটু আবার বোধহয় কিছু বলতে চাইছে আর কি, বলো। না 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 আলম ভাই, আচ্ছা, তাহলে আহসান ভাই আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনি আপনার একটা উপসংহার বক্তব্য না, একটা সমাপনী মন্তব্যের মাধ্যমে আমরা এটা শেষ করতে চাইছি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, হুম। বিশেষ করে বিস্তারের পরিচালক মণ্ডলী এবং সকলকে। আমি আমি আপনাদের কাছে মার্জনা চাইছি, আপনাদের সকলের কাছে, যে আপনারা যে আশাহত হলেন সেজন্য। কারণ কি, আমি তো গুছিয়ে কথা বলতে পারি না, কোনো সময় বক্তৃতা দেইনি। আজকে বাধ্য হয়ে নাছোড় আমাকে উনি বাধ্য করলেন, সেজন্য আমি একটু লজ্জিত হয়ে আছি, একটু সংকুচিতও বটে। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ হাসান, আপনি খুবই ভালো বলেছেন। আমি যে মন্তব্যগুলো পড়েছি প্রত্যেকেই আজকে দিনটাকে তাদের একটা অন্যতম ঋদ্ধ অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করছেন। তা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাহিত্যকে এভাবেই আরো সমৃদ্ধ করে যাবেন আপনার সৃজনশীলতা, আপনার সাংগঠনিক দক্ষতা দিয়ে। আপনারা থাকুন, গল্প করুন, আমি পরে ফোন না, আমরা এখানেই শেষ করছি। আবারও আগামী বৃহস্পতিবার দেখা হবে বাংলাদেশে অন্য কোনো একজন বিশিষ্ট লেখক সাহিত্যিককে নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ।